যেহেতু সবাই সুবিধা নিয়েছেন, সে কারণে এ বিষয়ে কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে চান না। অধিদপ্তর থেকে মন্ত্রণালয় কেউই এই জাল রায়টি শনাক্ত করতে পারেনি কেন, জানতে আমরা হাজির হই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে। অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য জানতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। না না না, এটা অন্য সম্পর্কে আপনি কিছু জানতে চাইলে বলেন, আমি বলতেছি। আমরা এসেছিলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বরাবর তার কাছে জানতে যে সকল আইনি জটিলতাগুলো হয়েছে এবং নিয়োগ বিধিমালা সংক্রান্ত যে সকল পদোন্নতিগুলো রয়েছে সে সকল বিষয় এবং কাকে কাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারা কারা শাস্তি পেলেন এবং কারা পেলেন না সে বিষয়ে জানতে। কিন্তু তিনি এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে আমরা তাকে যতটাই চেষ্টা করেছি বলার জন্য তিনি আসলে কথা বলতে রাজি হননি। উচ্চ আদালত থেকে কিভাবে জাল রায়ের কপি মন্ত্রণালয়ে চলে গেল জানতে আমরা আবারও আদালত প্রাঙ্গণে। প্রথমে হাজির হই রেজিস্ট্রার অফিসে, কিন্তু কেউ কথা বলতে রাজি হলেন না। বিভিন্ন দপ্তর, শাখা, এমনকি প্রশাসনিক কর্মকর্তা সবাই এড়িয়ে গেলেন বিষয়টি। কেউ কথা বলতে চান না। বিষয়টি পরিষ্কার হয় এই আইনজীবীর কথায়। এটা আমি আরও অন্যান্য রিপোর্টিংও দেখেছি। একটা তো বলতে দ্বিধা নেই যে আমাদের বর্তমান প্রশাসন অত্যন্ত জনবিরোধী প্রশাসন, দুর্নীতিবাজ বটেই, জনবিরোধী। আপনাদেরকে এড়াতে চায় কারণ সত্যর মুখোমুখি হতে চায় না। আমি তো বললাম যে আমি আমার এই ২৬ বছর ধরে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করছি। আমি এত কুইক একটা মন্ত্রণালয়ের নীতিমালা হতে দেখিনি একটা রায়ের উপর ভিত্তি করে। সুতরাং যারা এগুলো নীতিমালা করেছে এবং একটা অপরাধে বলা হয় যে বেনিফিশিয়ারি কারা, তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। হতে পারে সবাই নির্দোষ, হয়তো এই একজন দুইজনই করেছে, কিন্তু আপনাকে তো এক্সামিন করতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে ভাই, আমাদের এখানে তদন্ত ঠিক মতো হয় না। আমরা বার থেকেও বলেছি কোর্টের মধ্যে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, এবং আপনি জানেন কি না জরুরি আইনের সময় ২-৩ জন কোর্টের বেঞ্চ অফিসারদের দুর্নীতির বিরুদ্ধে সাজা হয়েছিল। অথচ এখন আদালতের রায়, শুনানির দিন সবকিছুই পাওয়া যায় উচ্চ আদালতের ওয়েবসাইটে। মুন্সি রুহুল আসলাম ২০১৬ সালে যে রিট আবেদন করেছিলেন সেটি যে খারিজ করে দেয়া হয়েছে সেই তথ্যও ছিল উচ্চ আদালতের ওয়েবসাইটে। তাহলে সেটি ধরা পড়ল না কেন? বিষয়টির দেখভালের দায়িত্ব ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইন শাখার কর্মকর্তাদের। কেন জাল রায়টি ধরতে পারেননি কিংবা যাচাই বাছাই করেননি জানতে আমরা হাজির হই অধিদপ্তরে। তখন আইন শাখার দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন সিদ্দিকী, তিনি এখন মনিটরিং শাখায়। কথা বলা যাক আইন শাখার সহকারী পরিচালক আতাউর রহমানের সাথে। হ্যাঁ, আইন শাখার সহকারী পরিচালক জনাব আতাউর রহমান এই রুমটাই বসেন। এখানে উনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন। আমরা এখানে ওকে খুঁজতে এসেছিলাম, আমরা কয়েকবার নক করেছি কিন্তু তাকে পাওয়া যায়নি। আমরা এখন আইন শাখার অন্য যে আরেকটি রুম রয়েছে অন্য একটি ভবনে, সেখানে আমরা যাব। এবার তাকে পাওয়া গেল। আরেকটা লিভ অ্যাপিল হয়েছিল, ওই অ্যাপিলটা আসলে প্রত্যাহার কেন হয়েছে এটার পিছনে আমি তখন ছিলাম না, আমি বলতে পারবো না কারণ আমি এসে যে ইয়াটা আসছে অর্থাৎ রায়টার যে প্লেস, এটা কি আপনারা সরাসরি কোর্ট থেকে পেয়েছিলেন না নাকি আপনাদের কাছে কেউ নিয়ে? এটাও আমি জানি না, কারণ এটা আমি এখানে জয়েন করার অনেক আগে এই ঘটনাগুলো ঘটেছে। তো যতটুকু শুনেছি যেটা কোর্ট থেকে আসছিল, আমার শোনা, আমি এখন মনে কোর্ট থেকে সরাসরি যেটা পাঠিয়েছে সেটা এটা নাকি কোনো, কারণ এটা আমরা জানলাম যে ফেব্রিকেশন পেয়েছে এই রায়। যদি ফেব্রিকেশন হয় তাহলে কোর্ট ফেব্রিকেটের জিনিসটা পাঠিয়েছে নাকি? আমি এটা বলতে পারবো না ভাই।
আমি যতটুকু শুনেছি যে কোর্ট থেকেই মানে এর মাধ্যমে আসছিল, ওই যে পিওনের মাধ্যমে, কোর্টের যে পিওন তাদের মাধ্যমে এটা। আইন শাখার যিনি এই বিষয়ে তদন্ত করেছেন অর্থাৎ আতাউর রহমান, তার সাথে আমরা এইমাত্র দেখা করেছি, কিন্তু তিনি কোনো ধরনের কথা বলতে রাজি হননি বিধায় আমরা আসলে সরাসরি কোনো উত্তর পাইনি তার কাছ থেকে। বিষয়টি আদালতের নজরে না আসলে হয়তো এই জাল রায় দিয়ে একের পর এক পদোন্নতি নিতেন সহকারী শিক্ষা কর্মকর্তারা।